রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। সুদানে নিহত 6 বাংলাদেশি সেনা, আহত আরও 8 সেনা। সিরিয়ায় আইএস হামলায় নিহত 3 আমেরিকান সেনা। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলার রাশিয়ার, অন্ধকারে গোটা দেশ। গাজার অর্ধেক ইসরায়েলের অন্তর্ভুক্ত করার ঘোষণা ইসরায়েল সেনাপ্রধানের। পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহায়তা ভারতের প্রতি একটি বার্তা। হামাসের একজন কমান্ডারকে হত্যা ইসরায়েলের। সুদানে নিহত হয়েছেন বাংলাদেশের 6 সেনা। তারা জাতিসংঘের অধীনে সুদান শান্তি মিশনের অধীনে নিয়োজিত ছিলেন। শনিবার সুদানের মধ্যভাগ কাদিগলি অঞ্চলের একটি ঘাঁটিতে থাকা অবস্থায় ড্রোন হামলার শিকার হন বাংলাদেশের সেনারা। এই হামলায় বাংলাদেশের আরও 8 সেনা আহত হয়েছেন। সুদান আর্মি অভিযোগ করেছে, বিদ্রোহী সন্ত্রাসী বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি সেনারা। 2 বছর ধরে চলা সুদানের গৃহযুদ্ধ চলাকালে শনিবারের হামলা ছিল জাতিসংঘ শান্তি বাহিনীর ওপর সবচেয়ে বড় মরণঘাতী হামলা। জাতিসংঘ মহাসচিব সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের পক্ষ থেকে সুদানে 6 বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিহত ও আহত সেনা সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন এক বিবৃতিতে। সুদানের তেল সমৃদ্ধ আবি অঞ্চলটি বর্তমানে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে একটি বিতর্কিত এলাকা। এখানে 2011 সাল থেকে মোতায়েন রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। সুদানের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বর্তমানে পৌঁছে গেছে বিতর্কিত এই আবি অঞ্চলে, যেখানে মোতায়েন রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। জাতিসংঘের অধীনে সেখানে 4000 সেনা মোতায়েন রয়েছে। 1 মাস আগে সেখানে তাদের অবস্থানের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি করে জাতিসংঘ। এর মধ্যে তারা সেখানে মরণঘাতী হামলার শিকার হলেন। বর্তমানে সুদানে 356 জন এবং দক্ষিণ সুদানে 1620 জন বাংলাদেশি সেনা মোতায়েন রয়েছে। এদের মধ্যে বাংলাদেশ আর্মি, নেভি ও এয়ার ফোর্সের সদস্য রয়েছেন। সিরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন 2 জন আমেরিকান সেনা ও তাদের একজন আমেরিকান সহযোগী। আহত হয়েছেন আরও 3 আমেরিকান সেনা ও 2 জন সিরিয়ান সেনা। শনিবার সিরিয়ার মধ্যাঞ্চল পালমিরায় ঘটে এই হামলার ঘটনা। পালমিরায় যুক্তরাষ্ট্র আর্মি ও সিরিয়ান আর্মি যৌথ টহল পরিচালনার সময় একজন বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলে 2 সেনা সহ 3 আমেরিকান নিহত হয়। পাল্টা হামলায় নিহত হয়েছে বন্দুকধারীও। যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর, পেন্টাগন, সেন্ট্রাল কমান্ড ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথক বিবৃতিতে উল্লেখ করেছে, সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস সন্ত্রাসীদের গুলিতে 2 আমেরিকান সেনা সহ 2 জন আমেরিকান নিহত হয়েছেন। আমেরিকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, একজন আইএস বন্দুকধারীর গুলিতে তারা নিহত হয়েছেন। তবে বন্দুকধারীর নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। অপরদিকে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ান নিরাপত্তা বাহিনীর এক সদস্যের গুলিতে নিহত হয়েছেন 2 সেনা সহ 3 জন আমেরিকান। বিশ্লেষকদের মতে, সিরিয়ায় আমেরিকান সেনাদের উপস্থিতির বৈধতা এবং দীর্ঘমেয়াদে সেখানে অবস্থানের পরিকল্পনার অংশ হিসেবে আইএস গল্প সাজানো হয়ে থাকতে পারে। গত মাসে হোয়াইট হাউস সফর করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএস বিরোধী একটি কোয়ালিশনে যোগ দেওয়ার চুক্তি করেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আর্মি ও সিরিয়ান আর্মি যৌথভাবে সিরিয়ায় আইএস দমনে অপারেশন পরিচালনা করবে। সে হিসেবে শনিবার 2 দেশের আর্মি পালমিরায় টহল পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের দাবিমতে কথিত আইএস হামলার শিকার হয় তাদের আর্মি। আইএস দমনের নামে 2014 সালে যুক্তরাষ্ট্র আর্মি সিরিয়ায় প্রবেশ করে। 2019 সালে সিরিয়াকে আইএস মুক্ত ঘোষণা করে যুক্তরাষ্ট্র, কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র আর্মি সিরিয়া ত্যাগ করেনি। কুর্দিদের সহায়তায় তারা সিরিয়া থেকে জ্বালানি তেল সহ মূল্যবান অনেক সম্পদ লুট ও পাচার করেছে। বস্তুত ইরাকে যুক্তরাষ্ট্র আর্মির জন্য জ্বালানি নেওয়া হতো সিরিয়া থেকে। 2014 সাল থেকে সিরিয়ায় অবস্থানের সময় যুক্তরাষ্ট্র আর্মি কুর্দি সহ বিভিন্ন গ্রুপকে প্রশিক্ষণ দেয় আইএস বিরোধী যুদ্ধের নামে। যুক্তরাষ্ট্র আর্মি সিরিয়ার গণহত্যাকারী বাশার আল আসাদকে উৎখাত করার কথা বললেও বস্তুত বাশারকে উৎখাতে তেমন কিছু করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সেনা সহ 3 আমেরিকান হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের শত্রুরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমরা তাদের খুঁজে বের করব এবং নির্মমভাবে হত্যা করব।
হামাসের শীর্ষস্থানীয় একজন কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। শনিবার গাজা শহরের বাইরে একটি গাড়িতে থাকা অবস্থায় টার্গেট হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়। এ সময় নিহত হয়েছে হামাসের আরও 4 জন সেনা। নিহত হামাস কমান্ডারের নাম রায়েদ সাদ। তিনি বর্তমানে হামাসের অস্ত্র নির্মাণের দায়িত্বে ছিলেন এবং নতুন করে হামাসকে পুনর্গঠনের কাজ করছিলেন। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড রায়েদ সাদের নিহত হবার কথা স্বীকার করেছে। ইসরায়েল আর্মি দাবি করেছে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে আক্রমণের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন নিহত রায়েদ সাদ। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, দখলীকৃত গাজার অর্ধেক অংশ ইসরায়েলের সাথে যুক্ত করা হবে। ইসরায়েল আর্মি গাজায় বর্তমানে যে হলুদ বিভক্তি রেখা টেনেছে সেই অনুযায়ী গাজার অর্ধেক ইসরায়েলের অংশে পরিণত করা হবে। এই হলুদ রেখাই হবে ইসরায়েলের সাথে গাজার নতুন সীমানা। এই হলুদ রেখা অঞ্চল থেকেই আগামীতে ফিলিস্তিনে অভিযান পরিচালনা করা হবে ইহুদি রাষ্ট্রের নিরাপত্তার জন্য। ইসরায়েলের নিরাপত্তার জন্য গাজার অর্ধেক আমাদের দরকার। সম্প্রতি গাজার বেইত হানুন ও জাবালিয়া এলাকা পরিদর্শন করেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। সেখানে একটি সেনা সমাবেশে সেনাপ্রধান এই ঘোষণা দিয়ে বলেন, এসব অঞ্চল আমাদের ধরে রাখতে হবে। বস্তুত এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল আর্মি ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। বিশ্লেষকদের মতে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অংশ হিসেবে ইসরায়েল ধীরে ধীরে এভাবে সমগ্র গাজা ও পশ্চিম তীর ইসরায়েল রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে অগ্রসর হবে লেবাননের দিকে। গত অক্টোবর মাস থেকে ট্রাম্পের শান্তি প্রস্তাব অনুসারে শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। ট্রাম্পের শান্তি প্রস্তাব অনুসারে গাজায় একটি হলুদ রেখা টানা হয়। এই হলুদ রেখার পেছনে টানা হয় আরেকটি লাল রেখা। শান্তি প্রস্তাবে বলা হয়, ইসরায়েল আর্মি এই লাল রেখা অতিক্রম করে গাজায় প্রবেশ করবে না। ইসরায়েল আর্মি মোতায়েন থাকবে লাল রেখার পেছনে। কিন্তু বর্তমানে তারা লাল রেখা অতিক্রম করে হলুদ রেখা পর্যন্ত অবস্থান করছে এবং এই হলুদ রেখাকেই বলছে ইসরায়েলের নতুন সীমানা। ইউক্রেন জুড়ে তীব্র মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে 450টি আত্মঘাতী ড্রোন ও 30টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। সর্বশেষ এই হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা। দক্ষিণে বন্দর নগরী ওডেসা, মিকোলাইভ, উত্তরে খার্কিভ, চেরেনিহিভ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে এই হামলায় 10 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্ধকারে ডুবে যায় ইউক্রেনের অধিকাংশ এলাকা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে থাকা F-16 ফাইটার জেট আধুনিকায়নের লক্ষ্যে $700 মিলিয়ন আধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে। এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের প্রতি একটি বিশেষ বার্তা হিসেবে দেখছেন সমর বিশ্লেষকরা। বিশেষ করে মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তানের যুদ্ধ বিমান আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সমর্থনকে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের কাছে বর্তমানে 70 থেকে 80টি F-16 যুদ্ধ বিমান রয়েছে। তবে এই যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শর্ত আরোপ করা রয়েছে। পাকিস্তান বিমান বাহিনী মূলত বর্তমানে শক্তিশালী হয়েছে চীনা যুদ্ধ বিমান ও চীন পাকিস্তান যৌথ নির্মিত যুদ্ধ বিমানের সাহায্যে। এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেট ছিল পাকিস্তান বিমান বাহিনীর মূল শক্তি। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান এই বিমান স্বাধীনভাবে ব্যবহার করতে না পারায় পাকিস্তান চীনের দিকে ঝুঁকতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহারের ক্ষেত্রে কেবল যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তাই নয়, বরং এসব যুদ্ধ বিমান আধুনিকায়ন ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশও দেওয়া হয়নি বাইডেন প্রশাসনের সময়। ট্রাম্প প্রশাসন তুলে নিয়েছে F-16 যুদ্ধ বিমান আধুনিকায়নের বাধা। পাকিস্তানের বর্তমান লক্ষ্য F-16 যুদ্ধ বিমান স্বাধীনভাবে ব্যবহারের ব্যবস্থা করা। মধ্য সিরিয়ায় দায়েশের হামলায় 2 মার্কিন সেনা এবং দেশটির এক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে প্রাথমিক প্রতিবেদনে কেবল সেনাদের আহত হবার কথা বলা হয়েছিল। সেন্টকম জানায়, দায়েশের এক বন্দুকধারীর অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা সদস্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনায় আরও 3 জন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। পরে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়। হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘটনার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে নিহতদেরকে মহান দেশপ্রেমিক হিসেবে আখ্যা দেন। এছাড়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এটিকে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেন। হামলার প্রতিক্রিয়া জানিয়ে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরুদ্দিন আল বাবা বলেন, বাদিয়া অঞ্চলে দায়েশের সম্ভাব্য অনুপ্রবেশ নিয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনী আগেই সতর্কবার্তা দিয়েছিল, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জোট তা আমলে নেয়নি। তার ভাষ্য, পালমিরার বাদিয়া এলাকায় একটি স্থাপনায় এক হামলাকারী গুলি চালান। পরে নিরাপত্তা বাহিনী ও জোট বাহিনী যৌথভাবে তাকে নিষ্ক্রিয় করে। তিনি বলেন, হামলাকারীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে দায়েশের যোগসূত্র ছিল কিনা নাকি তিনি দায়েশের আদর্শে অনুপ্রাণিত তা তদন্ত করে দেখা হবে। তিনি দাবি করেন, ওই ব্যক্তি স্থানীয় নিরাপত্তা কাঠামোয় কোনো নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন না। অন্যদিকে 3 জন স্থানীয় সিরীয় কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানান, পালমিরায় সিরীয় ও মার্কিন বাহিনীর ওপর হামলাকারী ব্যক্তি সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। মন্ত্রণালয় জানায়, তিনি কোনো নেতৃত্বে ছিলেন না, তবে তিনি জুনিয়র সদস্য কিনা তা স্পষ্ট করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তেহরান যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয়, তবে সম্ভাব্য হুমকিকে উপেক্ষা করা হবে না বলে তিনি স্পষ্ট করেন। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি সাম্প্রতিক ইসরায়েল আরোপিত 12 দিনের যুদ্ধ ও চলমান উত্তেজনা প্রসঙ্গে বলেন, ইসরায়েলের নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে তা মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। তিনি বলেন, আমরাও শুনছি ইসরায়েল আবার হামলা চালাতে পারে। মনস্তাত্ত্বিক যুদ্ধ বাস্তব যুদ্ধেরই অংশ। মনে হচ্ছে তারা এখন ভয় সৃষ্টি করার চেষ্টা করছে, যা বৃহত্তর যুদ্ধ কৌশলের অংশ। সম্ভাব্য সংঘাতকে অবমূল্যায়ন করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এর অর্থ এই নয় যে আমরা যুদ্ধের সম্ভাবনাকে উপেক্ষা করছি। আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী এবং জনগণ যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রস্তুত। যুদ্ধবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। বোমা বর্ষণে ভবন বা যন্ত্রপাতি ধ্বংস করা যেতে পারে, কিন্তু প্রযুক্তি ধ্বংস করা যায় না। মানুষের মনের জ্ঞানও মুছে ফেলা যায় না। তিনি আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বোমা বর্ষণের মাধ্যমে কোনো জাতির ইচ্ছা শক্তিকে ধ্বংস করা যায় না। ইরানের ওপর বছরের পর বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে আরাকচি বলেন, সামরিক হামলার আগেই বহু বছর ইরানি জনগণ নিষেধাজ্ঞার মুখে ছিল, তবুও কোনো সমস্যার সমাধান হয়নি। আলোচনা ও কূটনীতির পথ ছাড়া অন্য কোনো সমাধান নেই। যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অনাস্থা প্রকাশ করে আরাকচি বলেন, আমরা কখনো যুক্তরাষ্ট্রকে সৎ মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করিনি। যুক্তরাষ্ট্রকে সত্যিকার অর্থে কেউই বিশ্বাস করতে পারে না, তবে তাই বলে কূটনীতি বেছে নেওয়া থেকে বিরত থাকা উচিত নয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিন আজকের বিশ্বের নৈতিক দিক নির্দেশক বা মোরাল কম্পাস। একই সঙ্গে এটি একটি বড় পরীক্ষা যে মুসলিম বিশ্ব তাদের অভিন্ন মূল্যবোধকে সম্মিলিত কর্মকাণ্ডে রূপ দিতে পারে কিনা। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আল শার্ক ইহুদ কনফারেন্সে দেওয়া এক ভাষণে ফিদান বলেন, এর অর্থ হল ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করা এবং ইসরায়েলি সম্প্রসারণবাদ সমস্যার সমাধান করা। গাজা যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান যুদ্ধবিরতিতে শান্তি আসবে না। শান্তির জন্য ন্যায় বিচার প্রয়োজন, আর ন্যায় বিচারের জন্য প্রয়োজন একটি সার্বভৌম, স্বাধীন ও কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র। এদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি স্থাপন ও সেগুলো বৈধতা দেওয়ায় ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরে 19টি অবৈধ ঔপনিবেশিক বসতি স্থাপন ও সেগুলোকে বৈধ করার ইসরায়েলি সরকারের অনুমোদনকে আমরা কঠোরভাবে নিন্দা জানাই। বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে বলা হয়, এটি 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করে এবং অধিকৃত পশ্চিম তীরের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। গত শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা এসব বসতি স্থাপন ও এর বৈধকরণ অনুমোদন দেয়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব বসতি অবৈধ বলে বিবেচিত। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েলি কিংবা মার্কিন আধিপত্যের কাছে আত্মসমর্পণের দিকে নিয়ে যায় এমন কোনো কাঠামো মেনে নেবেন না তারা। শনিবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন,
আজ আমরা প্রতিরোধ আন্দোলন এবং শহীদের নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর উত্তরাধিকারের প্রতি আনুগত্য জানাতে একত্রিত হয়েছে। যুদ্ধবিরতি প্রসঙ্গে হিজবুল্লাহ মহাসচিব বলেন, যুদ্ধবিরতির পর আমরা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছি। এখন লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সংহত করার দায়িত্ব রাষ্ট্রের। আর প্রতিরোধ সংগঠন যুদ্ধবিরতি বাস্তবায়ন ও রাষ্ট্রকে সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করছে। শেখ কাসেম বলেন, লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়িত হলেও ইসরায়েল তা মানছে না। তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে মার্কিন ইসরায়েলি যুক্তি মেনে প্রতিরোধ আন্দোলনের অস্ত্র সীমিত করা মানে লেবাননের শক্তিকে ধ্বংস করা। শেখ কাসেম বলেন, প্রতিরোধের অস্ত্র নয়, লেবানন রাষ্ট্রের মূল সমস্যা হল আরোপিত নিষেধাজ্ঞা ও ব্যাপক দুর্নীতি, যা 2019 সাল থেকে লেবাননকে অস্থিতিশীল করার মার্কিন পরিকল্পনার অংশ। তিনি বলেন, ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে যুদ্ধ এড়ানো সম্ভব, তবে যুদ্ধ হলে শত্রু তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে আমরা আত্মরক্ষা করব। পুরো পৃথিবীও যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করে, ইসরায়েলের স্বার্থে আমাদের অস্ত্র কেড়ে নেওয়া যাবে না। শেখ কাসেম বলেন, প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়ে 4টি বড় অর্জন এসেছে। ভূমি মুক্ত করা, শত্রুদের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা, ইসরায়েলিদের নিবৃত্ত করা এবং মাইটি ওয়ারিয়ার্স যুদ্ধে লেবাননের আগ্রাসন ঠেকানো। শেষে তিনি লেবানন রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাড় দেওয়া বন্ধ করুক। আগে চুক্তি বাস্তবায়ন করুন, এরপর প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা করুন। রাষ্ট্র যখন নাগরিকদের রক্ষা করতে পারে না, তখন প্রতিরোধের পথ বন্ধ করতে বলা সঠিক কোনো সিদ্ধান্ত নয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা সিটিতে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের সঙ্গে সমন্বয় করে একটি অভিযান চালিয়েছে। অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতাকে লক্ষ্য করা হয় বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি আর্মি রেডিও জানায়, অভিযানের লক্ষ্য ছিলেন আল কাসাম ব্রিগেডসের কমান্ডার বায়েদ সাদ। ইসরায়েলের দাবি, গত 7 অক্টোবর ইসরায়েলের গাজা ডিভিশনের বিরুদ্ধে যেই অভিযান চালানো হয়েছিল, তার পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো বায়েদ সাদকে কাসাম ব্রিগেডসের সিনিয়র নেতা হিসেবে চিহ্নিত করে তাকে সংগঠনটির দ্বিতীয় ব্যক্তি বলে উল্লেখ করেছে। তাদের দাবি, অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আর্মি রেডিও আরও জানায়, লক্ষ্যবস্তু কমান্ডার হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে অস্ত্র পুনর্গঠন, পুনর্বাসন ও উৎপাদনের কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, এর আগেও ইসরায়েলি বাহিনী একাধিকবার বায়েদ সাদকে হত্যার চেষ্টা চালিয়েছিল এবং যুদ্ধের সময় তিনি একাধিক হামলা থেকে প্রাণে বেঁচে যান। আর্মি রেডিও জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদনে এই অভিযান পরিচালিত হয় এবং এটি যুক্তরাষ্ট্রকে আগাম না জানিয়েই করা হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েল হাওম এক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, মার্কিন প্রশাসনকে অবহিত না করেই এই হত্যাকাণ্ড চালানো হয়। এদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, গাজা সিটিতে একটি গাড়িতে চালানো ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তির নতুন ও গুরুতর লঙ্ঘন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানায়, এই অপরাধ আবারও প্রমাণ করে ইসরায়েলি দখলদার শক্তি ক্রমবর্ধমান ও ধারাবাহিক লঙ্ঘনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল ও নস্যাৎ করার চেষ্টা করছে। হামাস মধ্যস্থতাকারী ও গ্যারান্টিদাতাদের রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন তাদের দায়িত্ব পালন করেন, ইসরায়েলি লঙ্ঘনগুলোর জবাবদিহি নিশ্চিত করেন এবং দখলদার সরকারের লাগাম টানতে কার্যকর পদক্ষেপ নেন। ওমান উপসাগরে 60 লাখ লিটার জ্বালানি পাচারের অভিযোগে একটি বিদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। এ ঘটনায় জাহাজটির ক্যাপ্টেন সহ মোট 18 জন নাবিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হরমজগান প্রদেশের দক্ষিণ উপকূলের কাছে জাস্কের পশ্চিমাঞ্চল সংলগ্ন ইরানের সার্বভৌম জলসীমায় জাহাজটি আটক করা হয়। হরমজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরেমানি জানান, সাগরভিত্তিক গোয়েন্দা নজরদারি ও সন্দেহভাজন জ্বালানি পাচার কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। আদালতের পরোয়ানার বিচার বিভাগীয় কর্মকর্তারা জাহাজে উঠে তল্লাশি চালান। তার ভাষ্য, জাহাজটি একাধিক সামুদ্রিক বিধি লঙ্ঘন করেছে এবং বহনকৃত পণ্যের বৈধ কাগজপত্র ছিল না। তল্লাশির পর 60 লাখ লিটার পাচারকৃত জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজটি জব্দ করা হয়। এই পরিমাণ জ্বালানি প্রায় 200 বার্জ বা 2000
জ্বালানি ট্যাঙ্কার ট্রাকের সমপরিমাণ। ইরানি গণমাধ্যম জানায় আটক 18 জনের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকরা রয়েছেন, যাদের নাগরিকত্ব ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের। আটকদের বিরুদ্ধে থামার নির্দেশ অমান্য, পালানোর চেষ্টা, নেভিগেশন ও কার্গো সংক্রান্ত নথি ছাড়া চলাচল, রাডার সিস্টেম বন্ধ রাখা এবং জব্দের সময় জাহাজের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার মতো অভিযোগ আনা হয়েছে। পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে ইরানি উৎপাদিত জ্বালানি পাচার ঠেকাতে সাম্প্রতিক সময়ে তৎপরতা জোরদার করেছে তেহরান। ইরানে কম দামে পাওয়া এসব জ্বালানি অবৈধভাবে পার্শ্ববর্তী আরব দেশগুলোতে পাচার করা হয়, যেখানে দাম ইরানের তুলনায় 20 গুণেরও বেশি। গাজা প্রতিরোধ যদি কখনো থেমে যায় কিংবা আন্তর্জাতিক চাপের মুখে ফিলিস্তিনি সংগঠনগুলো অস্ত্র জমা দেয়, তাহলে ফিলিস্তিনের ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্ন আজ মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। বাইরের দৃষ্টিতে অনেকেই মনে করেন প্রতিরোধ থেমে গেলে হয়তো যুদ্ধ থেমে যাবে, আলোচনার পথ খুলবে, ইসরায়েল ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া নতুনভাবে শুরু হতে পারে। কিন্তু ইতিহাস, বাস্তব রাজনীতি ও উপনিবেশবাদী শক্তির চরিত্র বলছে একেবারে উল্টো কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিস ঘোষণার সম্ভাবনা এবং গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা দেখা যাচ্ছে, তা মূলত এলাকাটিকে পুনর্গঠনের নামে নতুন এক ধরনের তত্ত্বাবধান চাপিয়ে দেওয়ার পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ ধরনের তত্ত্বাবধানে ফিলিস্তিনিরা আস্থা রাখবে কেন? শত বছরের অভিজ্ঞতা, ম্যান্ডেটাধীন শাসন, উপনিবেশিক দমনপীড়ন, সামরিক উপস্থিতি, দখলদার শক্তির মিথ্যা প্রতিশ্রুতি, সবকিছু মিলিয়ে ফিলিস্তিনি জনগণের মনে আন্তর্জাতিক তত্ত্বাবধানের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করেছে। প্রস্তাবিত গভর্নিং কাউন্সিল, যেটি আন্তর্জাতিক শক্তি, আঞ্চলিক আরব রাষ্ট্র এবং তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হতে পারে বলে আলোচনা চলছে, তার বাস্তবতা হলো এটি জনগণের গ্রহণযোগ্যতা পাবে না। কারণ ফিলিস্তিনিরা জানে এই ধরনের প্রশাসনিক কাঠামো মূলত ইসরায়েলের দখলকে বৈধতা দেওয়ার জন্য সাজানো হয়। 1920-এর প্যালেস্টাইন ম্যান্ডেট, 1948-এর পরবর্তী জাতিসংঘের তত্ত্বাবধানমূলক নানা প্রস্তাব, অটো নর্মাল ইসরায়েলি সামরিক প্রশাসন, এসবের কোনোটাই ফিলিস্তিনিদের নিরাপত্তা বা স্বাধীনতা নিশ্চিত করেনি, বরং প্রতিটি কাঠামো দখলদার শক্তিকে নতুন সুবিধা দিয়েছে। সুতরাং গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক পরিচালনা কাঠামো ফিলিস্তিনিদের কাছে নিছক দখলদারিত্বের নতুন রূপ। একইভাবে আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ, যারা নাকি গাজার নিরাপত্তা নিশ্চিত করবে, পুনর্গঠন পর্যবেক্ষণ করবে, ভবিষ্যৎ প্রশাসনিক পরিবর্তন বাস্তবায়ন করবে। কিন্তু মূল সংকট হচ্ছে এই বাহিনীর ম্যান্ডেট কি, এর সীমা কোথায়, এটি কার অধীনে কাজ করবে? যদি এই বাহিনী এমন শক্তির অধীনে থাকে যারা গাজায় ইসরায়েলের কৌশলগত প্রাধান্য স্বীকার করে, কিংবা যারা হামাস বা ফিলিস্তিনি প্রতিরোধকে দমন করার নামে গাজায় সামরিক অভিযান চালায়, তবে আইএসএফ দ্রুতই দখলদার বাহিনীতে রূপ নেবে। আরব দেশগুলো, মিশর, জর্ডান, কাতার বা সৌদি আরব এমন বাহিনীতে অংশ নিতে তুলনামূলকভাবে অনীহা প্রকাশ করবে, কারণ এটি আরব জনমতের কাছে এক প্রকার বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হবে। আবার পশ্চিমা বাহিনী গেলে ফিলিস্তিনিরা সেই বাহিনীকে দখলদারেরই আর এক সংস্করণ হিসেবে দেখবে। ফলে বাস্তবে এই পুরো প্রকল্পই অচল হয়ে পড়বে। এই ক্ষেত্রে শুধু তাত্ত্বিক সংকট নয়, বাস্তবতাও নির্দেশ করে ইসরায়েল যুদ্ধবিরতি মানতে আগ্রহী নয়। 10 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল অব্যাহতভাবে বোমা বর্ষণ করেছে, 360 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করেছে, খাদ্য ও ওষুধ প্রবেশ বন্ধ করেছে এবং কথিত হলুদ রেখার অনেক বাইরে পর্যন্ত সামরিক অভিযান চালিয়েছে। ইসরায়েল বাস্তবে প্রথম ধাপকে স্থায়ী করতে চাইছে, যাতে গাজাকে একটি দীর্ঘমেয়াদী মানবিক মৃত্যুকূপে পরিণত করা যায়। তারা চায় গাজায় এমন পরিস্থিতি তৈরি করতে যেখানে জনগণ নিজেই এলাকা ছাড়তে বাধ্য হয়, অথবা আন্তর্জাতিক সম্প্রদায় অবশেষে মানবিক করিডোর নামে নতুন নির্বাসন নীতির দিকে ধাক্কা দেয়। এই অবস্থায় যদি গাজা প্রতিরোধ বন্ধ করে অস্ত্র জমা দেয়, তাহলে সত্যি কি শান্তি আসবে? ইতিহাসের উত্তর হলো না, কখনোই নয়। বরং নিরস্ত্র ফিলিস্তিনিরা সবসময় বৃহত্তর বিপর্যয় শিকার হয়েছে। 1948 সালে নাকবা এই সত্যের সবচেয়ে বড় উদাহরণ। বহু গ্রাম, বহু শহর কখনো ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়নি, কোনো সুসংগঠিত প্রতিরোধ গড়ে ওঠেনি। গ্রামের বয়োজ্যেষ্ঠরা অনেকেই ভেবেছিলেন যদি সমঝোতার চেষ্টা করা যায় কিংবা সুস্পষ্ট প্রতিরোধ না গড়া হয়, তাহলে হয়তো এলাকাগুলো রক্ষা পাবে। কিন্তু প্ল্যান ডালেতের নির্দেশনা একটাই ছিল, কোনো গ্রাম বা শহরকে অব্যাহতি দেয়া হবে না, জনগোষ্ঠীকে উচ্ছেদ করা হবে, ভূমি দখল করা হবে।
ইলান পাপে তার গবেষণায় দেখিয়েছেন ইসরায়েলি সামরিক নেতৃত্ব অপারেশনাল আদেশে পরিষ্কারভাবে উল্লেখ করেছিল যে আরব জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে স্থানচ্যুত করতে হবে। ডেভিড বেন গুরিয়ন নিজেও বলেছিলেন আরবদের যেতে হবে, আর যুদ্ধ আমাদের সেই সুযোগ দিচ্ছে। অর্থাৎ তখনকার বাস্তবতা প্রমাণ করে প্রতিরোধ থাকুক বা না থাকুক, ইসরায়েলের প্রকল্প ছিল ভূমি দখল ও জনসংখ্যা অপসারণ। নিরস্ত্র জনগণ কখনোই রেহাই পায়নি। 1982 সালে লেবাননের ঘটনা একই শিক্ষা দেয়। মার্কিন মধ্যস্থতায় যখন পিএলও বৈরুত ছেড়ে চলে যায়, তখন অনেকে মনে করেছিলেন এবারে শরণার্থী শিবিরগুলো নিরাপদ থাকবে। কিন্তু পিএলও বাহিনী চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ঘটে সাবরা ও শাতিলা গণহত্যা, যেখানে 3000-এর বেশি নরহত্যা সংঘটিত হয়। অস্ত্র জমা দেয়া বা প্রতিরোধ সরিয়ে নেয়া তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, বরং নতুন বিপর্যয় ডেকে এনেছিল। ওয়েস্ট ব্যাংকও একই বাস্তবতা তুলে ধরে। সেখানে কোনো সংগঠিত সশস্ত্র প্রতিরোধ নেই। প্যালেস্টিনিয়ান অথরিটি ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় রক্ষা করে, তাদের সহযোগিতা দেয়, পারস্পরিক স্ট্যাটাস কো বজায় রাখার চেষ্টা করে। কিন্তু এর ফল হয়েছে উল্টো। 2023 থেকে 2025 মাত্র 2 বছরে 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, শত শত শিশু হত্যা করা হয়েছে, বসতি স্থাপনকারীরা পুরো কমিউনিটি নিশ্চিহ্ন করেছে, হাজারো ঘরবাড়ি ধ্বংস করেছে, 10,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। পিএ নিরাপত্তা সহযোগিতা বজায় রাখলেও ইসরায়েলের দমনপীড়ন কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটি স্পষ্ট, ফিলিস্তিনি প্রতিরোধ ধ্বংস করাই ইসরায়েলের লক্ষ্য নয়, বরং প্রতিরোধ ধ্বংস করে আরও দ্রুত দখলদারিত্ব বৃদ্ধির সুযোগ নেয়াই তাদের কৌশল। তাহলে প্রতিরোধ থেমে গেলে গাজার ভবিষ্যৎ কি হবে? প্রথমত, গাজা ভৌগোলিকভাবে টুকরো টুকরো হবে। তথাকথিত হলুদ জোন, ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকা, আন্তর্জাতিক তত্ত্বাবধানাধীন অঞ্চল, মানবিক করিডোর সব মিলিয়ে গাজাকে এমনভাবে বিভক্ত করা হবে যাতে এটি আর কখনোই একটি পূর্ণাঙ্গ জনবসতিপূর্ণ ভূখণ্ড হিসেবে দাঁড়াতে না পারে। ফিলিস্তিনিরা থাকবে পরিচালিত সংকট জোনে, আর ইসরায়েল থাকবে এর বাইরে সম্পূর্ণ সামরিক প্রাধান্য নিয়ে। দ্বিতীয়ত, আরও বৃহৎ মাত্রায় জনসংখ্যা অপসারণ শুরু হবে। ইতিমধ্যে সিনাই মরুভূমিতে অস্থায়ী শিবির তৈরির প্রস্তাব এসেছে, যা বাস্তবে স্থায়ী নির্বাসনে পরিণত হবে। ইতিহাস বলে অস্থায়ী শিবির কখনোই অস্থায়ী থাকে না। একবার মানুষ এলাকা ছাড়লে তাদের ফিরিয়ে আনা আর সহজ হয় না। জর্ডানের দিকে মানবিক করিডোর বা সংকটকালীন আশ্রয়কেন্দ্র তৈরির কথা উঠেছে, যা মূলত নতুন নাকবা বাস্তবায়নের পথ খুলে দেয়। তৃতীয়ত, ফিলিস্তিনের রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে। হামাস বা ফাতা কেউ টিকে থাকবে না। রাজনৈতিক সমাজ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে, স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারাবে। 1948 সালের পর ফিলিস্তিনি সমাজ যেভাবে নেতৃত্ব সংকটে পড়েছিল, সেই প্রক্রিয়া আবারও ফিরে আসবে, আর নেতৃত্বহীন জনগোষ্ঠী দখলদার শক্তির কাছে আরও বেশি ভঙ্গুর হয়ে পড়বে। চতুর্থত, প্যালেস্টাইনের মানচিত্র চিরতরে পাল্টে যাবে। ওয়েস্ট ব্যাংক আরও ছোট ছোট টুকরোতে ভেঙে বেড়ি বেষ্টিত ক্যান্টিনে পরিণত হবে। জেরুজালেম পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে। গাজা পরিণত হবে এমন একটি এলাকা যাকে মানবিক নিয়ন্ত্রিত সংকট অঞ্চল হিসেবে চিহ্নিত করা হবে, যেখানে সামরিক উপস্থিতি বজায় রেখে মানবিক সহায়তা নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ গাজা আর কখনোই স্বাভাবিক রাজনৈতিক ভূখণ্ড হিসেবে ফিরে আসবে না। এই কারণে ফিলিস্তিনের ভবিষ্যৎ বিশ্লেষণে একটি বাস্তব বিষয় স্বীকার করা জরুরি। ইসরায়েলের আগ্রাসন কোনো সংগঠনের অস্তিত্বের কারণে নয়, বরং এটি সেই বৃহৎ উপনিবেশিক প্রকল্পের অংশ, যার উদ্দেশ্য ভূমি দখল এবং জনসংখ্যা পুনর্বিন্যাস। হামাস থাকুক না থাকুক, এই প্রকল্প চলতেই থাকবে। প্রতিরোধ থেমে গেলে এই প্রকল্প আরও দ্রুত বাস্তবায়িত হবে। ইতিহাসের বিভিন্ন উপনিবেশ হারানোর সংগ্রাম, আলজেরিয়া, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আয়ারল্যান্ড, সব ক্ষেত্রেই দেখা গেছে নিরস্ত্র জনগণ কখনোই টিকে থাকতে পারেনি। প্রতিরোধী দখলকে ব্যয়বহুল করে তোলে, প্রতিরোধী জনগণকে টিকে থাকতে সাহায্য করে, প্রতিরোধী জাতীয় পরিচয় রক্ষা করে, প্রতিরোধী দখলদারের রাজনৈতিক লক্ষ্যকে ব্যাহত করে দেয়। তাই ফিলিস্তিনি প্রতিরোধ শুধু একটি সামরিক সংগঠনের অস্তিত্ব নয়, এটি ফিলিস্তিনের অস্তিত্বগত শর্ত। গাজা প্রতিরোধ ভেঙে পড়লে এটি শান্তির পথ নয়, বরং নতুন বিপর্যয়ের সূচনা হবে। এ কারণেই বলা যায়, গাজা যদি অস্ত্র রেখে দেয়, ইসরায়েল শান্ত হবে না, বরং গাজা নতুন নাকবার মুখোমুখি হবে। ওয়েস্ট ব্যাংক আবারও দখলে যাবে, জেরুজালেমের আরব অস্তিত্ব নিশ্চিহ্ন হবে, ফিলিস্তিনিরা আবারও নির্বাসনে ছিটকে পড়বে। ইতিহাস আমাদের শেখায়, দখলদারিত্ব কখনোই নিষ্ক্রিয়তা বা আত্মসমর্পণের মাধ্যমে থেমে যায় না। প্রতিরোধী টিকে থাকার শর্ত জাতীয় মুক্তির একমাত্র পথ এবং ফিলিস্তিনের ভবিষ্যতের অবিচ্ছেদ্য ভিত্তি।
শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।